আজকেও একজন শেখ হাসিনা শুধুমাত্র একটি কথা, আমি অবশ্যই ফিরি, আমি আমার দেশের মানুষের জন্যই ফিরি। এই যে এত বড় কথা, এত বড় হিম্মত, এত বড় ভালোবাসা বাংলাদেশে আরেকজন প্রধানমন্ত্রীর দেখান, আরেকজন নেতার মধ্যে দেখান। কেন শেখ হাসিনা পারেন না? অনেকে তো বলেন যে আওয়ামী লীগের সময় দুর্নীতি করে নাকি আমরা পদ্মা সেতু থেকে এত হাজার কোটি টাকা, অমুক জায়গা থেকে এত কোটি টাকা, তো উনি তো পারতেন আরামায়েশে এখন বাকি জীবনটা নাতিপতিদের সঙ্গে কাটাতে পারতেন। তো উনি যদি এখনো মনে করেন যে ভারতের সঙ্গে আলোচনা করে বিশ্বের কোন একটা ভালো একটা দেশে তিনি সারা জীবনের জন্য চলে যাবেন, মুখ বন্ধ করে দিবেন, উনি তো পারতেন। কেন করেন? উনি তো সেই চরিত্রের মানুষ না, তাহলে তো সেই চরিত্র নয়। বঙ্গবন্ধুর রক্ত যার, একদম বঙ্গবন্ধুর রক্ত যার ধমনীতে, সেই মানুষকে আর কোনো কথাবার্তা। আমরা আরো একটা প্রশ্ন করেছিলাম যে আপনার অন্তত পক্ষে প্যারালাল একটা কোনো মানুষকে দাঁড় করানো হোক পরিবারের পক্ষ থেকে। উনি স্ট্রেট বলেছেন আমি কাউকে জায়গা করে দিব না। দলের প্রতি তার আনুগত্য, শ্রদ্ধাবোধ কতটুকু দেখেন, যে আমার কোনো ছেলে মেয়েকে আমি কোনোদিন নিজে থেকে বসিয়ে দিয়ে যাব না, তারা যদি যোগ্যতা অর্জন করতে পারে কখন, তাহলে তারা করবে। এই যে দলের প্রতি যে তার একটা শ্রদ্ধাবোধ, ভালোবাসা, এবং এই প্রত্যেকটা বিষয়ে যে কথাবার্তাগুলো, ওনার শেষ কথাটা আমার মনে আছে। আমরা যখন চলে আসতেছি উনি শেষবারের মতো একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলছিলেন যে আমাদের সময় তো মানুষ দেখেছে, এখন দেখা যাক সামনে নির্বাচিত হওয়ার পর ওরা কেমন করে। কিন্তু তারপরেও কিন্তু উনি চান নাই, ওনার দীর্ঘশ্বাসের মধ্যে আমি এটা পাই নাই যে উনি চান নাই যে দেশটা ধ্বংস হয়ে যাক, নষ্ট হয়ে যাক, কিন্তু মানুষ দেখুক, তফাৎটা বুঝুক। একটা মহিলা বঙ্গবন্ধুর স্বাধীনতার ডাক দিছে, এ মহিলার 3টা বাচ্চা শুধু মহিলার জেলে ঢুকাই দিছে। তাহলে আমরা কোন দেশে আছি বসবাস করি? কোন ওই মেয়ের বাপ হইলো মুক্তিযোদ্ধা, ওই মেয়ে কইতে পারে জয় বাংলা, ওই মেয়ের জেলে ঢুকাই দিছে। তাইলে আমরা কি কমু? আর আমরা তো সাধারণ পাবলিক, আমগো কোনো দাম আছে? জয় বাংলা বললে জেলে যাইতে হয়। এগুলো কোন না আছে যে যেভাবে মানুষের মারতাছে, আওয়ামী লীগ করলে কি অন্যায়? পিসমোর হাত বাইন্দা মানুষের কোবায়া এই হাত কাইটা বলা, এগুলো আগে আসিল? এগুলো আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকতে আসিল, বাপের কাছে জ্বর আসিল, ওরা জীবনে পারছে এগুলো এত সাবাস করিয়া মানুষের যে যেমনি পারে ওইভাবে কোবাইতেছে। মানুষের মূল্য নাই, একটা পশু পাখির মূল্য আছে, তারপরও মানুষের কোনো মূল্য নাই। জুলাই আন্দোলন শুধু দেশটাকে ধ্বংসই করেনি, দেশটাকে একটা মবের রাজ্য তৈরি করেছে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি রোমান্টিক মুডে ঘুরে বেড়ান স্ত্রী আর মেয়েকে নিয়ে, স্ত্রী মেয়েকে নিয়ে আপনি সিনেমা দেখতে যান, আইসক্রিম খান, আর আমরা সাধারণ মানুষরা যারা তারা সুইং মুডে আছি। কেন আছি? 11 বছরের মেয়ে ধর্ষিত হচ্ছে, 6 বছরের মেয়ে ধর্ষিত হচ্ছে, ধর্ষিত হচ্ছে গর্ভবতী মা। একজন গর্ভবতী মাকে ধর্ষণ করে তার পেটের বাচ্চাকে বের করা হয়, এমন নৃশংস জাহেলিয়াতের যুগে আমরা বাস করছি। এই মুহূর্তে আজকের এই সমাবেশে দাঁড়িয়ে আমার বলছি নির্দ্বিধায়, এই বাংলাদেশে আজকের এই দৃশ্য দেখে সত্যি লজ্জিত, সত্যি দুঃখিত যে এমন একটা নিকৃষ্ট জনগণের মাঝে আমাদের মতো নারীদের জন্ম হয়েছে, যারা একজন গর্ভবতী মাকেও ছাড়ে না। এমন নিকৃষ্ট মনের মানুষ যে দেশে বাস করে, সেই দেশের নাগরিক আমরা। এটা বাইরের দেশে কতটা ভাবমূর্তি নষ্ট করে সেটা বিষয়। জুলাই আন্দোলন শুধু দেশটাকে ধ্বংসই করেনি, দেশটাকে একটা মবের রাজ্য তৈরি করেছে। মবের মানুষ যে শুধু যে বাইরে তা না, বাস্তবতার বাইরেও সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা যারা নারী আছি, নারীরা যারা প্রতিবাদ করে তাদেরকেও সোশ্যাল মিডিয়ায় মব করা হয়, নোংরা ভাষায় কথা বলে। যারা নোংরা ভাষায় কথা বলে, প্রতিবাদ করলে যারা প্রতিটা দলগিয়ার কথা বলেন, তারাই এই ধর্ষক, তারা ধর্ষকদের প্রমোট করে। বাংলাদেশের নারীদের নিরাপত্তাহীনতার কারণে তারাই সবচেয়ে বেশি। আমি তো দেখো শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছি, ফ্যাসিস্ট বলেছি, অনেক কিছু বলেছি, সুপ্রিম কোর্টকে আওয়ামী লীগের কোর্ট বলেছি, কিন্তু তারপরে যা দেখলাম, আমি পাবলিকলি বলেছি, চ্যানেলে বলেছি, ন্যাশনাল টিভিতে বলেছি যে আমি আর শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বলবো না, বিকজ আমি বড় ফ্যাসিস্ট দেখেছি। শেখ হাসিনাকে আমি বলেছি যে যত কথাই হোক, শি ইজ এ ন্যাশনালিস্ট। ওর সে যে ধরনের ডেভেলপমেন্ট চুরি বাদ দিয়ে দাও, কিন্তু সে জনগণের জন্য যে ধরনের কাজ করেছে, 17টার মতন তার সোশ্যাল যে নেটওয়ার্কের কাজ ছিল,
এই ভাতা সেই ভাতা প্রায় 17টা ছিল। এই 17টা ভাতা যেটা ছিল এইগুলি জনগণকে একদম নিচ পর্যন্ত হেল্প করেছে। সো এই কারণে আমি বলেছি দেখো কে কি করছে সেটা তো আর আমি জানি না। হ্যাঁ, আমি তো আমার কথা চ্যানেলসগুলিতে বলেছি, ন্যাশনাল হুকআপে বলেছি, আমি যে জিজ্ঞেস করেছে, বিকজ আমি তো এইগুলি দেখার পরে বলছি জিনিসটা। দেশ ধ্বংস হয়ে গেছে, দেশের অর্থনীতি শেষ হয়ে গেছে। আমি আর একটা কথা বলেছি যে শেখ হাসিনার একটি ইয়ে ছিল যে টাকা না থাকলেও সে টাকা জোগাড় করে কাজ করে ফেলতে পারত, যেটা নাই এখন। তবে আমি এই সরকারের বিরুদ্ধে কোনো কথা বলি নাই, বলতে চাই না, যেহেতু এই সরকার ইলেকটেড সরকার, 2/3 মেজরিটি আছে, কিন্তু ওনাদের কাছে কোনো টিম নাই। এই টিমের অভাবে ওনারা কত সাকসেসফুল হবেন, দেশকে এই অর্থনৈতিক মন্দার থেকে কিভাবে বের করবেন, আমার সামনে আমি খুব ভালো কিছু দেখছি না। তবে আমি দোয়া করি যেন এই সরকার সাকসেসফুল হয়, আর যদি না হয় তাহলে দেশের ক্ষতি হয়ে যাবে। আমি ব্যক্তিগতভাবে আমি তো আন্দোলনেই আছি। আমি তো শেখ হাসিনা, বিএনপি বা এইগুলি না, আমি তো বাংলাদেশের আন্দোলনে আছি, বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে চাই। সেটা তো আমি জানি না, আমি তো আমার কথা বলেছি, বাংলাদেশের জন্য বলেছি। ধন্যবাদ। মাজার বাংশের তারা যারা আজকে 11 বছরের মেয়েদেরকে প্রেগনেন্ট বানাই দিছে, মাজার বাংশের তারা যারা ছেলে বাবুদেরকে ধর্ষণ করতেছে, বলৎকার করতেছে, মাজার বাংশের তারা যারা জামাত শিবির, অলরেডি এটা বলেও ফেলছি, জামাত শিবিররা মাজার বাংশে, এবং কি এখন আইনের মধ্যে আমরা যে করতেছি, প্রতিবাদ করতেছি, আইন তাদেরকে খুঁজতেছে সমাধানের জন্য, তারা এখন স্বীকার করে না। জামাত শিবির বলে ওহাবি ভাঙছে, ওহাবি বলে বিএনপি ভাঙছে, তারা স্বীকারও করে না। তারা ভাঙছে কারণ তাদের কাছে যথেষ্ট পরিমাণ আমাদের কাছে প্রমাণ আছে। জামাতের উপরে অভিযোগটা কেন? জামাত কেন মাজার ভাঙবে? জামাতের উপরে অভিযোগ আসার কারণ হচ্ছে তারা অলরেডি অনেকবার, একমাত্র অভিযোগের কারণ হচ্ছে জামাতের যে ছেলেফেলেগুলা মাজার যে ভাঙছে, এগুলোর তো ভিডিও ফুটেজ আছে না, ফুটেজের মধ্যে দেখা গেছে এগুলো যে জামাত শিবিরের দলের লোক। মাজার ভেঙে জামাত শিবির আসলে কি প্রতিষ্ঠা করতে চায় বলে মনে হয়? মাজার ভেঙে জামাত শিবিরের ওহাবিদের তাদের ধারণা হচ্ছে গিয়া প্রত্যেকটা নারীদেরকে হাত মোজা পা মোজা পরাবে, নারীদেরকে ঘরে বন্দি করে রাখবে, এবং কি তাদের যখন মন চাইবে তখন তারা যে কোনো ঘরের নারীকে নিয়ে ধরে ধর্ষণ করবে। তাদের উদ্দেশ্য এটা জামাত শিবিরের উদ্দেশ্য। তারা মেয়েদেরকে ঘরবন্দি করবে, আর তাদের ব্যক্তিগতভাবে তারা মেয়েদেরকে ইউজ করবে, মেয়েদের কোনো ব্যক্তিত্ব স্বাধীনতা রাখবে না, নারীদেরকে মূল্যায়ন করবে না তারা। এটা হচ্ছে তাদের উদ্দেশ্য। ঢাকা না দিল্লি, ঢাকা না দিল্লি, কিন্তু মনে মনে এরা সবাই ওয়াশিংটন পন্থী। সংসদে নানান কথা হয়, নানান বিষয়ে খুনসুটি হয়, গাড়ি লাগবে, ঘোড়া লাগবে, সেই নিয়ে আলাপ হয়। বিরোধী দল আর সরকার দল মাঝে মধ্যে আমরা ভুলে যাই এত প্রেম, কিন্তু একটা বিষয় নিয়ে আরো বেশি প্রেম, মধুর প্রেম, যেটা ফারানা, এটা কি বলে ওনার নাম, রুমিন ফারানা, উনি তুলে নিয়ে আসছেন। আমরা বারবার বলছি, আপনারা জানেন ইন্টারিম যাওয়ার আগে 3 দিন আগে একটা চুক্তি করেছিল মার্কিন যুদ্ধবাজ সাম্রাজ্যবাদের সাথে। এই চুক্তি নিয়ে দেখবেন কেউ কোনো কথা বলবে না। এই চুক্তি বাস্তবায়ন হলে এই যে জনস্বাস্থ্য, জনকৃষি, সমস্ত কিছু আপনার ধ্বংস হয়ে যাবে, কিন্তু এটা নিয়ে কখনো আপনি জামাতকে কথা বলতে দেখবেন না, কখনো আপনি এই সরকারকে কথা বলতে দেখবেন না। এই হচ্ছে আপনার এরা মিলেমিশে এইখানে একটা ব্যবস্থা তৈরি করছে, যেটা এরা যেমন আওয়ামী লীগ ভেবেছিল বছরের পর বছর ওই ভীষণ কত দিত, দিয়ে 17 বছর কাটাইছে, ঠিক একই রকম ভাবে এরা এই যে বিরোধীদের নানান ধরনের নাটক করে জনগণের উপর আগামী দিনে আরেকটা নতুন ফ্যাসিবাদী ব্যবস্থা কায়েম করবে। সেই আলামত আপনারা দেখছেন। সামাজিকভাবে যদি দেখেন, এই যে মব, সেই মব কিন্তু বন্ধ হয় নাই। তৌহিদি জনতা তখন খেপে ওঠে, কখনো এই যে হামে শিশুরা মারা গেল, তৌহিদি জনতা খেপছে, আপনি খেপতে দেখবেন না। এই যে আমেরিকা নাস্তিক মুরতাদদের দেশ, এইখানে আসে এই যে ধর্মের পক্ষের এত লোক, সেই রাষ্ট্রটাকে জিম্মি করবে, কখনো দেখছেন এদেরকে? এরা তখন আর খেপবে না। কারণ কি? কারণ এরা সবাই যতই এখানে 5 আগস্টের পর স্লোগান হোক, সেই স্লোগান আপনারা শুনছেন, ঢাকা না দিল্লি, ঢাকা না দিল্লি, কিন্তু মনে মনে এরা সবাই ওয়াশিংটন পন্থী। এটা খুব পরিষ্কার হয়ে গেছে। এই ওয়াশিংটন না ঢাকা।
পিনাকি আর এই যে ইলিয়াস, এই মাদারচোদেরা পাকিস্তানের টাকা খায়া আর ইউটিউব চ্যানেল চালু করে ওরা হেনে বইয়া বিয়ে কামাই করে টাকা খায় আর আমগো দেশটারে নিয়া এই ষড়যন্ত্র করে। এই কুত্তার বাচ্চাকে বিভিন্ন রাষ্ট্রের মানুষের কাছে আমি সহযোগিতা চাই, এই খানকির পোলা করে বাংলাদেশে পাঠায় দেয়, তারপরে এই খানকির পোলা উচিত শিক্ষা দেওয়ার দরকার। কি দিকে আজকে জানেন আওয়ামী লীগ বিএনপি একদল যাইবে একদল আইব, এটা নিয়ম 54 বছর এটাই নিয়ম হয়েছে। বিএনপি যাইব, আওয়ামী লীগ আইব, আওয়ামী লীগ যাইব, বিএনপি আইব, এরা দুই পার্টি বিরোধী দল, আর কোন দল না। জামাত হয়েছে পাকিস্তানের পক্ষে ছিল, তাই এই পিনাকি আর এই ইলিয়াস পাকিস্তানের হইয়া এই দেশের এই যে যুবক পোলাপান 2005 সালে যেই পোলাপান হয়েছে এরা তো ইতিহাস জানে না, স্বাধীনতা সম্পর্কে জানে না। এগরে এক এক সময় এক এক ষড়যন্ত্র মিথ্যা উস্কানো দিয়া বিয়ে কামানের লেগা এমনি বিয়ে কামায়, আবার পাকিস্তানের থেকে টাকাও খায়, জামাতের থেকে অনেক ডলার পায়। এই পিনাকি আর এই ভুট্টা চালে আমগো দেশটারে ধ্বংস করছে। পোলাপানের দোষ নাই, পোলাপানের মিথ্যা ষড়যন্ত্রের ভিতর পোলাপানের হালাইছে। এই বাংলার মানুষের এই শুয়ারের বাচ্চাকে শিক্ষাতে জনম শিক্ষাতে করা তো জীবনে আইতে পারবো না। এই মেজর ডালিমের মতন এই বাংলাদেশের জমিনে জীবনে পাড়া দিতে পারবো না, ওরা দুইজন কোনোদিন পারবো না, আইতেও পারবে না, আইলা মানুষ মাইটা লাগবে। কি জায়গা কই 5ই আগস্টের যত গ্যাঞ্জাম আছে এই পিনাকি আর এই ইলিয়াস এই দেশ নিয়ে ষড়যন্ত্র করে। আর মাঝখান থেকে আমগো জনগণের ভাত পায় না, জনগণের ইনকাম নাইকা, বেকার হয়ে বইয়া রয়েছে, রাস্তায় বইয়া রয়েছে। এই শুয়ারের বাচ্চারা কি বিদেশে থেকে টাকা দেয় জনগণের খাইতে? এই শুয়ারের বাচ্চারা এই দেশ নিয়ে কেন ষড়যন্ত্র করে? এই পুরো 18 কোটি মানুষ এই শুয়ারের বাচ্চা করে জানি না আইতে দেয়। এই দেশে যেই দেশে থাকে এই দুইটা এই দেশে আন্তর্জাতিক আদালতে মামলা করে এই দুইটারে আনুক, আইন এই দেশের মাটিতে বিচার করুক। এই শুয়ারের বাচ্চা দুইটাই 5ই আগস্টের পরে এই দেশটারে ধ্বংস করে হালাইলো, ষড়যন্ত্র করে পাকিস্তানের অগরীরা ষড়যন্ত্র করে এক এক সময় এক এক কথা কয়, এক এক সময় এক এক কথা কয়, এক এক সময় এক এক কথা কয়, এক এক সময় এক কথা কয়। জয় বাংলা, এটাই আমার সবচেয়ে বড় শক্তি। ও সংসদের চেহারা দেখে তো ঘুম কান খাওয়া হারাম হয়ে যায়। আমি দিক জানাই সরকারকে, তোমরা ব্যর্থ প্রথমেই আমার শিশুদের রক্ষা করতে। ভয় পান কেন? শিকদার ভাই কিছু বলবে না? ওই ডেমোক্রেটিক রাইট আছে আপনাদের? আমার চোখের সামনে আমার নাতিন পুতিন শব্দ বুঝেন? আমি চাঁদপুরের লোক, নাতিনের ঘরে যে জন্ম নেয় পুতিন, আমার পুতিনও আছে। আমি ওদের মৃত্যু দেখার জন্য হাম, আমরা ছোটবেলার থেকে আমার বাংলায় হাম হতে দেখেছি। শিকদার ভাই ডাক্তার মানুষ, বিস্তারিত বলেছেন। হামে মানুষ মরে না, গ্রামের ওজারা তখন বাঁচাতো, এত ডাক্তার ছিল না। কিন্তু আমার বাংলাদেশে হাজার হাজার কোটি টাকা আমরা স্বাস্থ্য বিভাগকে, স্বাস্থ্য মন্ত্রণালয়কে দেই। আমার এই বিজ্ঞ ডাক্তার সাহেবরা এই হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা কি করতেছে? আমি দিক জানাই সরকারকে, তোমরা ব্যর্থ প্রথমেই আমার শিশুদের রক্ষা করতে। বাকি কি করবে জানি না। যে কথা বলছেন নেতারা কথা বলবে, আমি খুদে করবি। রাজনীতি সেই 60-এর দশক থেকে রাজনীতির সাথে আছি। প্রথম জীবনে ন্যাশনাল আওয়ামী পার্টি, স্বাধীনতার পরে বিপ্লব করব, 15তম বিপ্লবী রাষ্ট্র হবে বাংলাদেশ, সমাজতান্ত্রিক রাষ্ট্র। চলে আসলাম সমাজতন্ত্র করার জন্য সিপিবি করলাম। সেই 72-এ দেশের বাম প্রগতিশীলরা ভুল করলেন, সিপিবি অবশ্যই বিপ্লবী পার্টি বিপ্লব করবে, এখানে কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই, মার্ক্সীয় অর্থনীতি কায়েম করবে। কিন্তু ন্যাশনাল আওয়ামী পার্টিকে বাদ দিয়া সব সিপিবিতে আমরা যে ঢুকলাম, সেটা আমিও ভুল করি। আমার তৎকালীন নেতৃবৃন্দ ভুল করেছে। সেদিন ন্যাশনাল আওয়ামী পার্টিকে মাস পার্টি হিসেবে রেখে যদি আমরা কাজ করতাম, ন্যাশনাল আওয়ামী পার্টির পতাকা তোলে ওই সাইফুদ্দিন আহমেদ মানিক, মঞ্জুরুল্লাহ হাসান খানরা সব, মুজাহিদ ইসলাম সেলিমরা যদি যুক্ত হতো, বড় ভাই মনিদা, সালাম ভাই, ওনারা কমিউনিস্ট পার্টির পতাকা নিয়ে বসে থাকতেন পল্টনে, আমরা মাঠে ময়দানে ন্যাপ নিয়ে দৌড়াতাম। আজকে হয়তো এই বাম প্রগতিশীলদের এই দুরবস্থা হতো না। কিছু কিছু শব্দে বাংলাদেশের মানুষের অ্যালার্জি আছে, এটা বুঝতে হবে। আমরা যারা রাজনীতি করি, মাঠে ময়দানে যারা যায়, ঢাকা শহরে সেমিনারের কক্ষে বসে রাজনীতি করলে হবে না। মাঠে ময়দানের কর্মী আমরা। আমার ওই নাঙ্গল ফলায় যে কৃষক, তার সাথে আমার কথা হয়, স্কুলের ছাত্রের সাথে কথা হয়, কলেজের বিশ্ববিদ্যালয়ের ছাত্র কর্মী কর্মচারী সবার সাথে কোলাকুলি হয়। ওই জায়গায় যেতে হবে দেশের পরিবর্তন আনতে হলে। আর ছাত্র তরুণ ছাড়া কিছু হবে না, হবে না, হবে না। ওই দিকে নজর দেন। এবার বিপ্লব করছে ছাত্র তরুণরা। এবার যে পরিবর্তন আনছে, অনেকেই আমার বন্ধুরা বলে যে ছাত্র তরুণরা তো শেষ হয়ে গেছে। আমি বলছি নো, ছাত্র তরুণরা শেষ হয় নাই, গাইডেড হয়েছে। যার বিশ্বাসকে সম্মান করেই আমাকে এই সমাজে টিকে থাকতে হবে। বিশ্বাস নিয়ে ঝগড়া করা যাবে না, এটা এই বয়সে আগে বুঝিনি। আর দেশপ্রেমিক বিপ্লবী গণতান্ত্রিক সত্যের ঐক্য চাই, এই কথা রাজি আছেন আপনারা? ভয় পান কেন? শিকদার ভাই কিছু বলবে না? ওই ডেমোক্রেটিক রাইট আছে আপনাদের? আসেন ওই কাজটা করি, তা না হলে এই মুক্তিযুদ্ধের বাংলাদেশ কোথায় আছে? রাত্রে ঘুমাতে পারি না। ওই সংসদের চেহারা দেখলে তো ঘুম কান খাওয়া হারাম হয়ে যায়। ওখান থেকে ফিরিয়ে আনতে হলে বাংলাদেশকে, মুক্তিযুদ্ধের বাংলাদেশকে ফিরিয়ে আনতে হলে ওই কাজটা করেন। আসেন ছাত্র তরুণদের সাথে বন্ধুত্ব করি, কৃষকের সাথে বন্ধুত্ব করি, আমার পতাকা তলে তাদের হাজির করি।
ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করি। বিভক্তি নয় ঐক্য, বিভক্তি নয় ঐক্য, ঐক্যই মূল শক্তি। এই জনতার ঐক্য, শ্রমিক কৃষকের ঐক্য, ছাত্রের ঐক্য, জনতার ঐক্য, এটা গড়ে তুলি। আমরা বুড়ারাও আছি, জোয়ানরাও থাকবো, তরুণরাও থাকবো, তবে এই দেশে রক্ষা হবে, বাংলাদেশ রক্ষা হবে। আদারওয়াইজ চার দিক ঘেরাও হয়ে গেছে ত্রিপুরা থেকে পশ্চিম বাংলা, বুঝালেন। আর এখানে তো আসেনি অগ্নিপিণ্ডের জ্বলন্ত কড়াইয়ের উপরে বসে, যেটা আমার মানিক ভাই প্রায় বলতো, সুলা না কড়াই। আমি সুলার কড়াইতে গেলাম না, সময় দিচ্ছে না সভাপতি, আরেকদিন কথা হবে। আমরা তো একই মহলের লোক, আমি ন্যাপ করা হলো গণতন্ত্রী পার্টি আর যাই নাই, ক্ষমা দিছি গণফোরাম করে, গণফোরাম প্রেসিডেন্ট মেম্বারও বানাইছিল আবার। এখন আমি মুক্ত স্বাধীন, কোনো দল করি না। আমি বাংলাদেশের নাগরিক, বাংলাদেশের স্বার্থ নিয়ে আমি কথা বলবো, মানুষের স্বার্থ নিয়ে আমি কথা বলবো। আমি মানুষকে ভালোবাসি, দেশকে ভালোবাসি, এই দেশের মাটিকে ভালোবাসি, এটাই আমার সবচেয়ে বড় শক্তি। জয় বাংলা, বাংলাদেশ এগিয়ে যাবে। পৃথিবীর ইতিহাসে 2024 সালে 5 আগস্টের পরে যেই মব সৃষ্টি হয়েছে বাংলাদেশে, তাদের লক্ষ্য উদ্দেশ্য ছিল একটা এজেন্ডা বাস্তবায়ন করা, আন্তর্জাতিক চাল ছিল এটা বাংলাদেশকে একটা ধ্বংস করা। কারণ পারস্য দেশ ইরাক, ইরান, মিশর, ইয়েমেন থেকে সুফি সাধকরা বাংলার জমিনে আসে ইসলাম প্রচার করার জন্য। শাহজালাল, শাহপুরানী, আমির রহমতুল্লাহ, 360 জন আল্লাহ আল্লাহ গাউস কুতুব বাংলার জমিনে আসছে আজ থেকে 750 বছর আগে। তার আগে অনেক কিছু সাহাবীরা হয়তো আসছে, ইতিহাসে নাই জানা, কিন্তু শাহজালাল, শাহপুরানী, আমির রহমতুল্লাহর মাধ্যমে যারা সুফি জমের লোক, তারা পারস্য দেশ ইরাক, ইরান, মিশর থেকে আসে বাংলার জমিনে। এখানে কিছু সুফি সাধকরা তখন ধর্ম প্রচার করার জন্য তাদের খানকা স্থাপন করে। খানকা থেকে তারা উফাত হওয়ার পরে তাদের মাজার হয়েছে, তারপরে আস্তে আস্তে মাদ্রাসা হয়েছে, মসজিদ হয়েছে। কিন্তু এই দেশে কোনো তথাকথিত যারা বর্তমানে যারা এজেন্ডা বাস্তবায়ন করতে চাচ্ছে, ওই ধরনের মোল্লা মুন্সি এদেশে ইসলাম আনে না। ইসলাম আসছে সুফিবাদের মাধ্যমে। পাক পাঞ্জাতন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন এবং আমাদের আহলে বায়াত, আহলে সুন্নাতুল জামাত, এটি আমাদের মূল ইসলাম। তাদের আগেরই একটা প্ল্যান ছিল যে এই দেশে একটা মব সৃষ্টি করা। আওয়ামী লীগ সরকার 17 বছর ক্ষমতায় ছিল, বাট সরকার যেই থাকুক এই দেশে সুফিরাই ইসলাম নিয়ে আসছে। আমরা শান্তিপ্রিয় মানুষ, শান্তিতে থাকতে চাই। আমাদের বাংলাদেশ সুফিজমের দেশ, এখানে ইসলাম প্রচার করছে তারা, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে। আমরা মানুষকে ভালোবাসি, মানুষকে ভালোবাসা দিতে চাই। অলিয়া উলিয়ার দরবারে যায় মানুষ সহবতের জন্য, কেউ যায় ব্যবসা প্রতিষ্ঠান করে, কেউ যে একটু মেলা হইলে ব্যবসা প্রতিষ্ঠান করে, বাউল শিল্পীরা যায় তাদের গানের জন্য। যে যেভাবেই যাও, অলিয়া উলিয়ার দরবারে কোনো নিষেধ নাই, জাতি ধর্ম বর্ণ দলমত নির্বিশেষে সকলেই দরবারে আসে একটা রুহানি ফায়েজের জন্য। ডক্টর ইউনূস বাংলাদেশের ক্ষমতায় বসে বাংলাদেশকে একটা লুটের রাজ্য বানিয়েছে। বাংলাদেশের অর্থনীতিকে, বাংলাদেশের রাজনীতিকে, বাংলাদেশের সামাজিক অর্থনীতিকে, সামাজিক নীতিকে, বাংলাদেশের সংস্কৃতিকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছেন এই পাপিষ্ট, এই সুদখোর, এই মার্কিনের দালাল। বাংলাদেশের কোনো কল্যাণ করে নাই, কেউ দেখাতে পারবে না ওই বাংলাদেশের কোনো কল্যাণ করেছেন। তার মতো একটা অমানুষ, সাচ্চা অমানুষ, লুবি, লুটেরার পদত্যাগ, সরকারের নির্বাচিত সরকারের কাছে দ্রুত ক্ষমতা হস্তান্তর, ইউনূসের লুটেরা উপদেষ্টাদের গ্রেপ্তারের দাবিতে। শেখ হাসিনা কোনো দুর্নীতি করে নাই। শেখ হাসিনা এদেশের মানুষের জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন। এদেশের মানুষকে কিভাবে বিশ্বের দরবারে উন্নত দেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে পারবেন বা পরিচিতি দিতে পারবেন, তিনি অক্লান্ত পরিশ্রম করে গেছেন। তিনি কোনো দুর্নীতি করেন না, এটা আমার বিশ্বাস। শেখ হাসিনার বিরুদ্ধে 450+ মামলা হয়েছে, প্রত্যেকটা মামলা হত্যা মামলা। শেখ হাসিনার বিরুদ্ধে এই পর্যন্ত একটা দুর্নীতির মামলা হয়েছে বা কোনো দুর্নীতি করেছেন ডক্টর ইউনূস প্রমাণ করতে পারছেন? বা বর্তমান সরকার শেখ হাসিনা দুর্নীতি করেছে তৎমর্মে কোনো মামলা মোকদ্দমা দায়ের করেছেন? কিন্তু ডক্টর ইউনূস চাইছেন যে শেখ হাসিনার মাটির সাথে মিশে দিতে চাইছেন। যদি ডক্টর ইউনূস শেখ হাসিনার বিন্দু পরিমাণ দুর্নীতি পাইতেন, আমার বিশ্বাস এটা তামাম বিশ্বে ছড়াই ছিটাই দিতেন। কিন্তু ডক্টর ইউনূস যেহেতু শেখ হাসিনার বিন্দু পরিমাণ দুর্নীতি পান নাই, সুতরাং কেউ পাবে না। শেখ হাসিনা হুকুম দিয়েছেন ছাত্র হত্যা করার জন্য, এটা আমি একমত না। আমি এই হাইকোর্টে অসংখ্য অগণিত মামলা করেছি, আমি এখন পর্যন্ত একটা ছাত্র হত্যা হয়েছে এমন মামলা পাই নাই। ব্যানের ড্রাইভার, অটোর ড্রাইভার, রিক্সার ড্রাইভার, এই ধরনের মানুষ হত্যা হয়েছে। তার ঘটনার ডেট দেখাইছেন, একটা মামলা করেছেন একটা প্রায় 4 মাস 5 মাস পরে। এই ধরনের মামলা আমি পেয়েছি, আমি কোনো ছাত্র হত্যা মামলা এখন পর্যন্ত পাই নাই। হ্যাঁ, যদিও ছাত্র হত্যা হইতে পারে, কিন্তু আমার কথা হইল যেহেতু ছাত্ররা একটা দাবি নিয়ে মাঠে নামছেন, কি দাবি? যে কোটা বাতিল করতে হবে, কোটা পাতা বাতিল করতে হবে। কোটা পাতা বাতিল করে দিয়েছেন, তারপরে আপনার ছেলে বা আমার ছেলে কেন রাস্তায় নামতে হবে শেখ হাসিনাকে হটানোর জন্য? আর ঠিক আছে, হটাইছেন, ভালো করছেন। এখন আপনারা আবার এই দেশকে সংস্কার করবেন, সুন্দরভাবে সাজাইবেন, এই কারণে হটাইছেন। কিন্তু আপনারা যারা শেখ হাসিনাকে হটাইলেন, তারাই তো দেখতেছি আবার এই দেশের উপদেষ্টা হন, এমপি হন, মন্ত্রী হন। তো আপনাদের ভিতরে কি ছিল? আপনাদের চিন্তাটা কি ছিল? আপনাদের চিন্তাই ছিল নিজের আখের গোছানো, অন্যের না। এদেশের সংস্কার যেটা বলতেছেন, মানুষকে আপনারা বল বোঝাইছেন। যারা এই কথাগুলো বলছে যে ছাত্র হত্যা করেছে, এই করতে সেই করতে, মানুষকে বল বোঝায় এই ছাত্রদেরকে রাস্তা নামায় আয় না, এই লেখাপড়াটা ধ্বংস করে দিচ্ছে। এটা আসলে কোনো গণতান্ত্রিক আন্দোলন ছিল না, এটা একটা প্ল্যান ছিল, এটা আপনার প্রি প্ল্যান ছিল। ডক্টর ইউনূস একটা মাস্টার প্ল্যান ছিল। যদি মাস্টার প্ল্যান নাই থাকে, প্রি প্ল্যান নাই হয়, ডক্টর ইউনূসকে কেন এই দেশের প্রধান উপদেষ্টা বানাইতে হবে? আচ্ছা, আপনি বলেন যে ডক্টর ইউনূস এই দেশের জন্য কি করেছেন, কি শান্তি করেছেন? যদি এই দেশের 100% মানুষের 90% মানুষ বা 10% মানুষ বলতে পারবে না যে ডক্টর ইউনূস এই দেশের জন্য কি করেছেন, কি শান্তি করেছেন, যার জন্য তিনি নোবেল পেয়েছেন। ডক্টর ইউনূস যদি এই দেশের শান্তি করতো, ডক্টর ইউনূস যদি এই দেশের জন্য কিছু
কিছু করতো তাকে প্রধান উপদেষ্টা বানানো যাইতো, কিন্তু এটা প্রি প্ল্যান করে হয়েছে। এরপর দেখেন ছাত্ররা এখানে আসছে, উপদেষ্টা হয়েছে, এমপি হয়, মন্ত্রী হয়। 5 আগস্টের আগের তাদের পোশাকগুলো দেখেন আর এখনের পোশাক দেখেন। তো তারা কি এই দেশের ছাত্রদের ভবিষ্যৎ উন্নয়ন করার জন্য আসছে, না তাদের আখের গোছানোর জন্য আসছে? এই দেশকে সংস্কার করার জন্য আসছে, না তাদের আখের গোছানোর জন্য আসছে? তারা বলতেছে দেশ সংস্কার, দেশ সংস্কার। আচ্ছা আপনি বলেন তো দেখি, এই 3 বছরে এই দেশের কি সংস্কার হয়েছে? এই দেশের কি সংস্কার হয়েছে? আমার একটা প্রশ্ন উত্তর দেন যে এই সংস্কারটা হয়েছে।